আগের ক্লাসে আমরা টাইপ 6 পর্যন্ত পড়ছি, তাই না? আগের ক্লাসে টাইপ 6 পর্যন্ত আমরা যা পড়ছি, এখন আর 3টা টাইপ বাকি আছে: ডট গুণন, ক্রস গুণন, ক্ষেত্রফল, আর ওই যে ডেরিভেশনের যেগুলো অন্তরীকরণের কার্লস, গ্রেডিয়েন্ট, এইসব, ডাইভারজেন্স। এতদিন যা পড়ছি, আগের ক্লাসে যা পড়ছি সেইটা সহজ ছিল। এখন আরো সহজ জিনিস পড়বো, ঠিক আছে? এটা বেশি বড় না, ছোট পার্ট। পার্ট 2 আমাদের ছোট পার্ট হবে। তো শুরু করি। প্রথমে হচ্ছে ডট গুণন। ডট গুণন আসলে কি? ডট গুণন আসলে হচ্ছে আমরা ম্যাথমেটিক্সে যে ইউজ করি, যে 5 ক্রস গুণন 6 30, আর একটা 5 ডট গুণন 6 30। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ক্রস গুণন আর ডট গুণনের মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস। কিন্তু ভেক্টরে অনেক পার্থক্য। ভেক্টরে ক্রস গুণন ডট গুণন আবার এক জিনিস না। ভেক্টরের ক্ষেত্রে ডট গুণনকে তারা কিভাবে আইডেন্টিফাই করছে? ধরো একটা ভেক্টর এ ভেক্টর এই বরাবর যাচ্ছে, এটা হচ্ছে এ ভেক্টর। আমরা এই ভেক্টরটা বুঝতে পারছি যে কোন একটা ভেক্টর এই বরাবর যাচ্ছে, আরেকটা ভেক্টর এই বরাবর যাচ্ছে, এটা হচ্ছে বি ভেক্টর। একটা ভেক্টর এইভাবে যাচ্ছে, একটা ভেক্টর এইভাবে যাচ্ছে। তো তারা একটা বিন্দুতে ছেদ করছে এবং একটা কোণ উৎপন্ন করছে। এখানে তাদের একটা মান বের হইছে। সবসময় ডট গুণনে আমরা মান বের করব। দুইটা ভেক্টরের ডট গুণনে মান বের হবে। তো মান বের হবে, এই নামে যে ভেক্টরটা সেটা হচ্ছে x1i y1j আর একটা z1k। ঠিক আছে, এটা একটা ভেক্টর। আর বি নামের ভেক্টর যেটা, সেটা হচ্ছে x2i y2j z2k। এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর যখন এইভাবে মিলে যাবে তখন এই ভেক্টরের একটা মান আছে, এ ভেক্টরের একটা মান আছে, বি ভেক্টরের একটা মান আছে। তো আমি যদি এ ভেক্টরের মান নির্ণয় করতে চাই, দেখো আমি লিখতেছি এ ভেক্টর এর মান। আমি যদি এই ভেক্টরের মান নির্ণয় করতে চাই, তাহলে এ ভেক্টরের মান দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে আমি এইভাবে ভেক্টর দিব, দিয়ে দুই জায়গায় দুইটা এইভাবে মডুলাসের মতো একটা সাইন দিব, এর মানে হচ্ছে আমি এর মান নির্ণয় করতেছি। এ ভেক্টরের মান নির্ণয় করতেছি, তখন আমি এইভাবে দিব। অথবা আমি ডাইরেক্ট এ লিখলেও লিখতে পারি। যদি আমি শুধু এ লিখতে চাই, তাও আমি লিখতে পারি। এর মানে বুঝাই যে এ ভেক্টরের মান এইটা বা এইটা। মানটা কিভাবে নির্ণয় করা হবে? আই এর সাথে যে আছে x1 তার উপর স্কয়ার, ওয়াই এর সাথে জে এর সাথে যে আছে y1 তার উপর স্কয়ার, আর কে এর সাথে যে আছে z1 তার উপর স্কয়ার, এই পুরাটার উপর রুট। এভাবে মান নির্ণয় করা হয়। তাহলে বি ভেক্টরেরও তো একটা মান আছে নাকি? তাহলে বি ভেক্টরের মান, এইটার মান হবে সেম। আমি চাইলে বি ভেক্টর এইভাবেও দিতে পারি, মানে যে যেইটা ইউজ করে সমস্যা নেই। তো আমি বেশিরভাগ টাইম এই যে এইটা ইউজ করি, এই যে এইটা। এটার ক্ষেত্রেও সেম, x2 তার উপর স্কয়ার, মানে বি ভেক্টরের যার যার সাথে থাকবে তার উপর স্কয়ার, তার উপর রুট। এতে আমি মান নির্ণয় করতে পারলাম। তো আমরা দুইজনের মান নির্ণয় করছি। তাহলে ওর ডট গুণন কি হবে? মান নির্ণয় করছি, এইটা হইতেছে তাদের মান নির্ণয়। ঠিক আছে, যখনই কোনো ভেক্টরের মান নির্ণয় করতে বলবে তখন এইভাবে মান নির্ণয় করতে হবে। এখন তাদের ডট গুণন যেটা, ডট গুণন ডাইরেক্ট ডট গুণন করা যায়। এ ডট বি, তাদের ডট গুণন এই দুইটার গুণ। আমি যদি এই দুইটা গুণ করে দিই তাহলেই ডট গুণন হয়ে যাবে। ঠিক আছে, গুণ করলেই ডট গুণন। যেরকম x1 এর সাথে x2 এর গুণ করব, তাইলে x1 x1 x2। আর আই আর আই গুণ করলে কিন্তু 1 হয়, এটা আমি শিখাচ্ছি। আই আর আই গুণ করলে যে 1 হয়, ঠিক আছে। আই ডট আই, এটার মান 1, জে ডট জে,
এটার মান 1, কে ডট কে এটার মান 1, এইটা 1 হয়, এটা আমি একটু পর বুঝাবো। আপাতত মনে রাখো যে এই তিনটা একজন আরেকজনের সাথে ডট গুণন করলে 1 হয়, তো আই আর আই ডট গুণন করলে 1 হয়, তো লেখার তো কোনো দরকার নাই। x1 আর y2 গুণ করলাম প্লাস এবার y1 y2 সবার শেষে z1 z2, এটা হচ্ছে তাদের ডাইরেক্ট ডট গুণন। এইভাবে আমরা তাদের ডট গুণন করব। একটা জিনিস দেখো, ডট গুণনের ক্ষেত্রে আই জে কে কিন্তু চলে গেছে, তার মানে এটার একটা মান বের হবে, তাইলে এইখানে মান বের হবে। ঠিক আছে, ডট গুণন সবসময় মান নির্ণয় করে। এইভাবে আমরা ডট গুণন বের করব, এবং এর একটা সূত্র আছে। এই যে এর মান যে বের করছি, ডট গুণন বের করছি, এই রিলেটেড তারা যে এ আর বি ভেক্টর একটা কোণে ছেদ করলো, এইটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে সবসময় লাগবে আমাদের এ আর বি এর ডট গুণন সমান এ বি কস থিটা। এটা হচ্ছে আমাদের সূত্র, অরিজিনাল সূত্র, সবসময় লাগবে এ আর বি এর ডট গুণন এ বি কস থিটা। তাহলে এ আর বি এর ডট গুণন এই যে এইভাবে নির্ণয় করব, এ আর বি আলাদা আলাদা ভাবে এইভাবে নির্ণয় করব, এবং এখানে কস থিটা আসবে। ঠিক আছে, আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে আমরা বুঝতে পারবো। দেখো, যদি আমি এখানে একটা ধরি যে এ নামে একটা ভেক্টর আছে 2 2 3 -1, ও বি নামে একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে 3 4 1। দুটি ভেক্টর অন্তর্গত কোণ কত? দেখো, দুইটা ভেক্টর আমি ধরছি এ আর বি, দুইটা ভেক্টর, দুটি ভেক্টরের অন্তর্গত কোণ কত। তার মানে আমি যদি চিত্র দিয়ে বুঝি, তাহলে একটা এ ভেক্টর এই বরাবর যাচ্ছে, একটা বি ভেক্টর ধরে এই বরাবর যাচ্ছে। এই যে এ ভেক্টর আর এটা বি ভেক্টর, তাদের অন্তর্গত কোণ বের করতে বলছে। তাহলে ডট গুণনের সূত্র আমরা ফালাবো। তো এখানে আমরা লিখতে পারি, তো এ কে যদি আমি ভেক্টর আকারে লিখি, তাহলে কিভাবে লিখবো? প্রথমটা লিখবো 2i, আগে শিখাইছি, পরেরটা 3j, আর সবার সবার -1k, মানে শুধু কে, মাইনাস কে, এইভাবে। আর বি ভেক্টরকে কিভাবে লিখতে পারি? 3i 4j প্লাস কে। এই যে এই দুইটা ভেক্টর আমি এইভাবে লিখছি। এখন আমাকে অন্তর্গত কোণ বের করতে বলছে, সূত্রটা কি একটু আগে শিখালাম, যে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে এ ডট বি এর মান আমাদের আগে বের করতে হবে, তো আমরা বের করি। এ ডট বি এর মান বের করতেছি। যদি এ ডট বি এর মান বের করি, 3 দুগুণে 6, আই আর আই গুণ করলে 1 লিখতে হবে না, 4 দুগুণে 8, সরি 3 4 12, এরপর 3 4 12 মাইনাস 1 1 কে 1, তো অ্যান্সার আসে 12 আর 6 হচ্ছে 18 17। এই যে দেখো, আমাদের একটা মান বের হইছে। ঠিক আছে, ভালো করে লিখি, এখানে 12 -1, 12 -1, আমাদের একটা মান বের হয়েছে 17। ঠিক আছে, এই যে মানটা যে বের হইছে, দুইটার ভেক্টরের ডট গুণনের একটা মান বের হবে, আমি আগেই বলছিলাম, এই যে মান বের হইছে, আমরা এটা পেয়ে গেছি। এখন এ আর বি আলাদা আলাদা ভাবে বের করতে হবে। তাহলে আমি এ বের করি, এ কি, এ কত হবে?
এইটার স্কোয়ার, এইটার স্কোয়ার, এইটার স্কোয়ার, কারণ এর মান বের করতেছি। তাইলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, তার উপর রুট। এর মান কত আসে? 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 13, 13 আর একে 14, তাহলে √14 এইটা আসে। তাহলে এর মান আমরা পেয়ে গেছি। এখন বি এর মান আমরা বের করব। বি এর মান কিভাবে? বি ভেক্টর থেকে বি এর মান 3 স্কোয়ার, 4 স্কোয়ার আর 1 স্কোয়ার রুট 3 তিরিকে 9, 4 4 16, 25 আর একে 26, √26। এই যে আমরা এ এর মান বের করছি, বি এর মান বের করছি, এ বি এর ডট গুণনও বের করছি। এখন আমরা এখানে মান বসাই দেব, ঠিক আছে? মানে এই যে এই সূত্রটা আমাদের কাজে লাগাইতে হবে। তারপর আমরা লিখবো, আমরা জানি এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে দেখো এ বি এখানে গুণ আকারে আছে না, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এ ডট বি, নিচে হচ্ছে এ বি আর এই পাশে কস থিটা। আচ্ছা, তো আমি যদি এটা উল্টায় লিখি, তাহলে এখানে আসে কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি এ বি। তাহলে থিটার মান কত আসে? কস ইনভার্স। আচ্ছা, দেখো কসও কিন্তু থিটার সাথে এখানে গুণ আকারে আছে। তাহলে কস গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ, তাই না? কস গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ। তাহলে কস গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ, আর ভাগ মানেই তো কস ইনভার্স। আর এখানে আমরা লিখে দিব এ বি। এই যে আমরা পেয়ে গেছি, এখন জাস্ট তুমি মান বসায় দাও, তাহলেই আমি থিটার মান পেয়ে যাব। তো এটার মান আসছে 17, তাহলে উপরে হবে 17, আর এর মান আসছে √14, বি এর মান আসছে √26, তাহলে √14 ইন্টু √26। এখন ক্যালকুলেটরে মান বসাইলে যত অ্যান্সার আসবে ততই, ঠিক আছে? অত হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ। এইটা হচ্ছে ডট গুণনের কাজ। ডট গুণন কিভাবে কাজ করে? আচ্ছা, এরপরে যাই আমরা আরেকটাতে। ডট গুণনে লম্ব বিক্ষেপ বলতে একটা জিনিস আছে, এটা ডট গুণনে কাজে লাগে, ঠিক আছে? লম্ব বিক্ষেপ বা উপাংশ একই জিনিস। তো আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এখন বুঝবো লম্ব অভিক্ষেপ এইটা কি। লম্ব অভিক্ষেপ অথবা উপাংশ, উপাংশ বললেও একই জিনিস আসলে। লম্ব অভিক্ষেপ অথবা উপাংশ, ঠিক আছে? তো লম্ব অভিক্ষেপ জিনিসটা কি? লম্ব অভিক্ষেপ হচ্ছে, ধরো একটা ভেক্টর এই বরাবর যাচ্ছে, এ ভেক্টর, আর বি ভেক্টরটা এই জায়গায় আছে, এটা বি ভেক্টর। খেয়াল করো, এ ভেক্টরটা এই বরাবর যাচ্ছে, বি ভেক্টরটা এই জায়গায় আছে। লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে, এখানে যদি আমি একটা আলো মারি, ঠিক আছে, ধরো এখান থেকে যদি আমি একটা টর্চ লাইট মারি, তাহলে এর ছায়াটা কোথায় পড়বে? এই বরাবর পড়বে না? হ্যাঁ, যদি আমি উপর থেকে টর্চ লাইট মারি, তাহলে ছায়াটা এই বরাবর পড়বে। তাহলে আসলে ছায়াটা দেখা যাবে যে এই জায়গার মধ্যেই সীমাবদ্ধ আছে, তাই না? ছায়াটা এই এতটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ। এটাকে কিভাবে বলা হয়? এইটাকে বলা হয়, মানে এই জিনিসটাকে বলা হয় এর উপর, দেখো এইভাবে বলতে পারি না, এর উপর বি এর লম্ব বিক্ষেপ।
এর উপর বি এর লম্ব বিক্ষেপ, আমরা এইভাবে বলতে পারি। তাহলে এইটাকে এইভাবে লিখবো যে আমরা কি শিখলাম, এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। এর উপর বি এর লম্ব বিক্ষেপ, এটাকে কিভাবে লেখা হয়? এই যে একটু আগে যে আমরা সূত্রটা শিখে আসছি, এ ডট বি এ বি কস থিটা, এই সূত্রটা আমরা একটু আগে শিখে আসছি তাই না? এ ডট বি এ বি কস থিটা, এরকম হবে না? শুধু এ গুণাকারে আছে, এই পাশে আসলে ভাগ। এই যে এইটাকেই বলে এর উপর বি এর লম্ব বিক্ষেপ। এটা বোঝার টেকনিকটা কি? বোঝার টেকনিকটা কি আমরা এইভাবে বুঝবো, দুইজনের ডট গুণন উপরে যাবে, এটা ফিক্সড। যার উপর বলবে তারই নিচে দিব, কারণ ওর উপরে। দেখো আমি বলছি এর উপরে, তাইলে এ কে আমি নিচে নিচে দিছি, তাহলে অ্যান্সার আসবে এরকম, এ যাবে নিচে, এর উপরে বি এর লম্ব বিক্ষেপ, তাহলে এ বি যাবে উপরে। এই যে টেকনিক্যালি আমরা পড়ে ফেললাম, এটাই হচ্ছে তার লম্ব বিক্ষেপ। যদি তোমার কাছে এইটা দেওয়া থাকে তাহলে লম্ব বিক্ষেপ এভাবে নির্ণয় করতে হবে, এটাই হচ্ছে এর উপর বি এর লম্ব বিক্ষেপ। তাহলে বি এর উপর এর লম্ব বিক্ষেপ কোনটা? উল্টাটা, তাই না? তো আমরা যদি বি এর উপর এর লম্ব বিক্ষেপ বের করতে চাই তাহলে কি হবে? বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ। যদি এইটা বের করতে চাই, আমি শিখাইলাম এর উপর বি এর লম্ব বিক্ষেপ, এই যে এইটা, তাহলে বি এর উপর এর লম্ব বিক্ষেপ কোনটা হবে? উপরে এ বি যাবে আর নিচে বি এর মান যাবে। এই যে শুধু যে বি এ লিখি, এটা কিন্তু তাদের মান, ঠিক আছে, মান নির্ণয় করার মতো ওইটা এইভাবে আসবে। তো এইভাবে আমাদের পড়তে হবে যে এটা লম্ব বিক্ষেপ। উপাংশের ক্ষেত্রেও সেম, জাস্ট উপর লেখা থাকবে না, উপাংশতে লিখতে হবে এর বরাবর বি এর লম্ব বিক্ষেপ। লম্ব মানে এ বরাবর বি এর উপাংশ, মানে একই জিনিস। ওই উপরে বলুক আর বরাবর বলুক একই জিনিস বুঝাই, বাট তুমি এই বেসিক জিনিসটা মনে রাখবা, এটাই হচ্ছে লম্ব বিক্ষেপ আর উপাংশের মধ্যে পার্থক্য। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কিভাবে কাজ করে ডট গুণন। ডট গুণন কাজ করে কিভাবে? ধরো এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে এ, এ ভেক্টর, সরি এই দিকে ধরো যাচ্ছে এক্স। আমরা তো ত্রিমাত্রিক দেখি সবকিছু, মানে দেখি তো আমরা দ্বিমাত্রিক, এক্স দেখি আর ওয়াই দেখি, তাই না? কিন্তু বস্তুর অবস্থান কিন্তু ত্রিমাত্রিক। বস্তুর অবস্থান ত্রিমাত্রিক, একটা হইতেছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই বরাবর, আর একটা হচ্ছে জেড বরাবর। এটারই তো আই জে কে বলে, এক্স কে আই বলে, জে কে ওয়াই বলে, আর জেড কে কে বলে। এইভাবেই তো আসে নাকি? তো এই যে ডট গুণন, যেইটা ডট গুণনের, ধরো একটা ভেক্টর আরেকটা ভেক্টরের লম্ব বরাবর আছে, তখন কি হবে? তারা 90 ডিগ্রি, থিটার মান 90 ডিগ্রি কোণ করছে, তাই না? দুইটা ভেক্টর, একটা ভেক্টর আর একটা ভেক্টরের লম্ব বরাবর আছে, তখন কি হবে? তখন যদি আমি এইভাবে মান বসাই দিই, দেখো কস থিটার মান কত বসবে? 90। আমরা কি জানি? আমরা জানি কস 90 ডিগ্রির মান কিন্তু 0, তাই না? তাহলে এ বি ইন্টু 0, তাহলে এ ডট বি এর মান আসবে 0। এ ডট বি এর মান আসবে 0, তার মানে দুটি ভেক্টর
পরস্পরের লম্ব হলে তাদের ডট গুণন শূন্য হয়। তার মানে যখনই তারা লম্ব, তার মানে যখনই তারা লম্ব হবে তখনই তাদের ডট গুণন শূন্য হবে। ঠিক আছে, লম্ব হলেই তাদের ডট গুণন শূন্য হবে। এটাই হচ্ছে ডট ভেক্টরের ব্যাপার। আর ডট ভেক্টরে আমরা কি জানি, শূন্য হয়। এবং ডট ভেক্টরে গুণন, তাদের নিজেদের গুণনের মান সবসময় 1 হবে, এটা মনে রাখতে হবে। আই ডট আই সবসময় হবে 1, কারণ দুইজনই একক ভেক্টর। তাহলে একক ভেক্টর এক আর একের গুণফল কত হবে? 1ই তো হবে নাকি? কারণ দেখো, আমি যদি এই আই ডট আই এর মান 1 কিভাবে আসছে, এটা কিভাবে আসছে, যে একটা ভেক্টর আই এই বরাবর যাচ্ছে আই, আরেকটা ভেক্টর আই ওই বরাবরই যাচ্ছে নাকি? তাহলে আমি যদি দুইটা এর গুণ করি, ডট গুণ করি, তাহলে এর মান 1, ওর মানও 1, আর তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান 1, তাহলে 1 গুণ 1 সমান 1, এইভাবে আসছে। তে আই ডট গুণন আই এর মান এইভাবে 1 আসছে। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে, আই ডট গুণন আই এর মান আসবে 1। সেম জে ডট গুণন জে এর মান আসবে 1, কে ডট গুণন কে এর মান আসবে 1, এভাবে 1 1 আসবে, কারণ এদের একক ভেক্টর সবাই, তাই এটা 1ই আসে। এই হচ্ছে আমাদের ডট গুণনের পড়াশোনা। এখন আমরা পরেরটাতে যাই, ক্রস গুণন। ক্রস গুণন কি? এই যে ডট গুণন যে আমরা শিখছি, ডট গুণন কি করে? দুইটা ভেক্টরের মান নির্ণয় করে নাকি? দুইটা ভেক্টর কিভাবে এক পরস্পরের সাথে ছেদ করছে সেটার মান নির্ণয় করে। ক্রস গুণন এই কাজ আবার করে না। ক্রস গুণন কি করে? ধরো একটা ভেক্টর এই বরাবর যাচ্ছে, এই ভেক্টর এই বরাবর যাচ্ছে, আর বি ভেক্টর ধরো এই বরাবর যাচ্ছে। যদি আমি দুইটা ভেক্টরের ক্রস গুণন করি, তাইলে এদের লম্ব একটা নতুন ভেক্টর তৈরি হবে, সেটাই হচ্ছে এ ক্রস বি। তার মানে ক্রস গুণন দুটি ভেক্টরের লম্ব ভেক্টর তৈরি করে, মানে দুটি ভেক্টরের লম্ব দিকের একটা নতুন ভেক্টর সে তৈরি করবে, এটাই হইতেছে ওর কাজ। এখন ওই উপর দিকেও তৈরি করতে পারে, নিচের দিকেও তো তৈরি করতে পারে নাকি? কখন কোনটা তৈরি করবে সেটা ডান হাতে স্ক্রুর মাধ্যমে আমাদের বুঝতে হবে। তো আমাদের এটা বোঝার জন্য, ধরো ডান হাতি স্ক্রু মানে কি, আমরা স্ক্রু যে ঘুরাই, বোতলের মুখ খাপ, কলের পানির কলের ট্যাপ, সব ডান হাতি স্ক্রুর নিয়মেই চলে। তো আমরা বোতলের মুখ দিয়ে বুঝলেও ভালো করে বুঝতে পারি। ঠিক আছে, যেমন এইটা একটু বুঝাই। ধরো এই ভেক্টর আর এই ভেক্টর যাচ্ছে, এইটা এ এইটা বি। এখন যদি আমি ক্রস গুণন করি এবং এ থেকে বি এর দিকে যাই, এ থেকে বি এর দিকে মানে এই দিকে যাচ্ছি, দেখো খেয়ালটা করো, এই দিকে যাচ্ছি, জিনিসটা কিন্তু এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছি। তাহলে যদি আমি কোনো বোতলের কোনো মুখকে অথবা স্ক্রুকে যদি আমি এইভাবে ঘুরাই, যদি এইভাবে ঘুরাই, তাহলে সে কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। ঠিক আছে, মুখ বন্ধ করার মতো ঘুরানো, এভাবে যদি ঘুরাই তাহলে সে নিচের দিকে যাবে। তার মানে এই ভেক্টরটা ভিতর দিকে ভেক্টর তৈরি করবে, ওই ভিতর দিকে ভেক্টর তৈরি করবে, লম্ব ভেক্টর, মানে ভিতর দিকে তৈরি করবে। ঠিক আছে, যদি আর একটু ভালো করে বুঝাই, যেমন ধরো এই জায়গায়, এইখানে এ ভেক্টর আছে, এইখানে এ ভেক্টর যাচ্ছে, এখানে বি ভেক্টর যাচ্ছে, মানে এই ভেক্টরটাই ধরো আমি এখানে আঁকছি। ঠিক আছে, এখন যদি আমি ডান হাতি স্ক্রুতে ঘুরাই এই দিকে ঘুরাই, তাহলে ভেক্টর নিচ দিক দিয়ে বের হবে, মানে এই বরাবর নির্ণয় হবে। আর যদি উল্টা দিকে ঘুরাই, মানে বি থেকে যদি এতে যাই, ঠিক আছে, এবার কিন্তু ঘুরতেছে এই বরাবর, যদি বি থেকে এতে যাই, এইভাবে ঘুরাই, তাহলে কি হবে? এইভাবে ঘুরাইলে দেখো বোতলের মুখ উপরে চলে আসে, তাহলে ভেক্টরটা এই বরাবর উৎপন্ন হবে। তার মানে এই ভেক্টরটা এই বরাবর উৎপন্ন হবে, একটা নিচের দিকে উৎপন্ন হবে যদি আমি এ থেকে বিতে যাই, আর বি থেকে এতে গেলে উপর দিকে উৎপন্ন হবে।
এইভাবে আমাদের বুঝে নিতে হবে যে ভেক্টরটা কোন দিকে উৎপন্ন হচ্ছে। আচ্ছা, ওকে। তো এর সূত্রটা কিভাবে কাজে লাগে? এর সূত্রটা আসে এভাবে, যে এ ভেক্টরের ক্রস বি ভেক্টর, এ ভেক্টরের ক্রস বি ভেক্টর, সেটা হবে এ বি এর মান সাইন থিটা, এবং তার সাথে একটা একক ভেক্টর, এটার একক ভেক্টর বলে। বুঝাচ্ছে একক ভেক্টর জিনিসটা কি। আচ্ছা, একক ভেক্টর জিনিসটা কি? যেমন আমি যদি বলি এ ভেক্টরের একক ভেক্টর, আমি বললাম এ ভেক্টরের একক ভেক্টর, এটা কিভাবে নির্ণয় করব? একটা দাগ দিব, উপরে এ ভেক্টর যেমন আছে তেমনই লিখবো, নিচে এ ভেক্টরের মান লিখবো। এই যে এটা হচ্ছে এ ভেক্টরের একক ভেক্টর। একক ভেক্টর এইভাবে বের করতে হয়, যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিলে যে নতুন ভেক্টর পাবো সেটা তার একক ভেক্টর, ঠিক আছে? যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিব, যে নতুন ভেক্টরটা পাবো সেটা তার একক ভেক্টর হবে। আচ্ছা, তো এইভাবে একক ভেক্টর নির্ণয় করে। এটা হচ্ছে ক্রস গুণনের সূত্র। ডট গুণনের ক্ষেত্রে এ ডট বি, এ বি কস থিটা পড়ছিলাম, ক্রস গুণনের ক্ষেত্রে সাইন থিটা। কিন্তু ক্রস গুণনে ম্যাট্রিক্সের সাথে সম্পর্কিত, এখান থেকে তোমাকে ক্রস গুণন বের করতে হবে না, ম্যাট্রিক্স থেকে বের করতে হবে। তো আমি ধরে নিলাম যে এ নামে একটা ভেক্টর আছে, ঠিক আছে? এ নামে একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে টু টু আই টু আই প্লাস 3j প্লাস 4k। আর বি নামের একটা ভেক্টর আছে i প্লাস 2j মাইনাস 2k। এখন আমাকে বলছে এদের ক্রস গুণন নির্ণয় করো, ঠিক আছে? এই এদের ক্রস গুণন নির্ণয় করব। তো ক্রস গুণনের সিস্টেমটা একটা অঙ্ক করলে ক্রস গুণন বোঝা বেশি সহজ। এই যে ক্রস গুণন নির্ণয় করব, আমরা ম্যাট্রিক্সের মতো দাগ দিব। যারা ম্যাট্রিক্স পারি তাদের কাছে এটা সহজ, আর না পারলেও সমস্যা নেই, আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে ক্রস গুণনটা নির্ণয় করতে হয়। সহজ একটা জিনিস। আমি কি করব, উপরে লিখব আই, এখানে লিখব জে, আর এখানে লিখব কে। আই জে কে, প্রথম ইয়াতে লিখবো আই জে কে, দ্বিতীয়টাতে এর মান লিখবো, এর মান লিখবো। কারণ আমি এ থেকে বি তে যাচ্ছি না, মানে এ থেকে বি এর দিকে যাচ্ছি, ঠিক আছে? এই যে দেখো, আমি এ থেকে বি এর দিকে যাচ্ছি, এ থেকে বি এর দিকে, তাই এ বি লিখছি। যদি আমি বি থেকে এ এর দিকে যেতাম তাহলে বি এ লিখতাম, ঠিক আছে? বি ক্রস এ এভাবে লিখতাম, এ বি দিয়েই বোঝা যায়, সমস্যা নেই। তো এ আগে লিখছি তাই এর মান আগে বসাবো, 2 3 4। মানে আই এর সাথে 2 আছে, জে এর সাথে 3 আছে, কে এর সাথে 4 আছে, এইভাবে দেখে দেখে বসাই দিছি। এবার বি এরটা বসাবো, আই এর সাথে বি এর ক্ষেত্রে 1 আছে, জে এর সাথে 2 আছে, ওর সাথে -2 আছে, ঠিক আছে? এখন আমরা এর মান নির্ণয় করব। মান কিভাবে? একবার অরে ধরবো এবং অর মান প্লাস, ঠিক আছে? একবার অরে ধরবো, অর মান মাইনাস, এবং শেষে অরে ধরবো, অর মান প্লাস। ম্যাট্রিক্সের প্রথম জন প্লাস, পরের জন মাইনাস, পরের জন প্লাস। আবার এই দিক ক্ষেত্রে উল্টা, মাইনাস প্লাস প্লাস, ওইগুলো লাগবে না আমাদের, আমাদের ওইগুলো লাগবে না। আমরা ওই প্রথম তিনজনকে দেখলেই হবে। তো প্রথম জন হচ্ছে মাইনাস, প্রথম জন হচ্ছে প্লাস, মাইনাস প্লাস। তো প্রথম জনকে ধরবো, প্রথম জনকে যখন ধরবো তখন আমি প্রথম সারিটা বাদ দিব, প্রথম কলামটা বাদ দিব। দেখো মনে 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 করে এইটা নাই, যেহেতু প্রথম জনকে ধরছি তাইলে এর পুরা সারি বাদ যাবে, এর পুরা কলাম বাদ যাবে, ঠিক আছে? তাহলে কে কে আছে এই সারি আর এই কলাম বাদ দিলে 3 4 আর 2 -2 আছে না, এই জিনিসটা আছে। এখন কি হবে, এর সাথে অরে গুণ, মাইনাস ওর সাথে অরে গুণ। টেকনিকটা কি, এর সাথে অরে গুণ মানে ক্রসের মতো, এর সাথে অরে গুণ
মাইনাসের সাথে হরে গুণ, এইভাবে আমরা করব। দেখো সহজ একটা জিনিস। ওকে, তো 3-এর সাথে 2 গুণ দিব, 3 দুগুণে 6। তো প্রথমে আই কে ধরছি নাকি, তো আই এই জায়গায় লিখলাম, ব্র্যাকেট দিলাম। এখন 3-এর সাথে 2 কে গুণ দিব, 3 দুগুণে 6, -2 আছে তাহলে -6, মাইনাস এই যে মাইনাস দিব বলেছিলাম, এর সাথে হয় গুণ, মাইনাস একটা মাইনাস দিছি, এখন ওর সাথে হয় 4 দুগুণে 8। এখন আমরা জে কে নিব, তো জে তো আবার মাইনাস নাকি, এই যে উপরে মাইনাস লেখা, জে মাইনাস, তাহলে মাইনাস জে দিব এই জায়গায়, ব্র্যাকেট। হ্যাঁ, তো আমরা কি করব, জে দিব, এই যে জে নিলাম, মাইনাস জে নিলাম। এখন এইটা বাদ, জের যে সারিটা এই যে প্রথমটা বাদ, আর জের যে কলামটা এই যে কলামটা বাদ, ঠিক আছে, এই যে প্রথম সারি বাদ, এই যে জের কলামটাও কিন্তু বাদ। তাহলে কে কে বাকি থাকলো, এইটা বাদ গেলে, এইটা বাদ গেলে 2 4, এটা কেটে দিই। তাইলে এইটা বাদ গেল, এইটা বাদ গেল, এইটা বাদ গেল, আছে 2 4 1 আর -2, তাই না, এরা কিন্তু আছে। তাহলে 2 4 -1 -2 সেম, এর সাথে অয় গুণ, এটা তো নাই, এর সাথে অয় গুণ, 2 দুগুণে 4, -4, মাইনাস এর সাথে অয় গুণ, 4 1 কে 4, এই যে এইভাবে আসবে। এর পরের জন প্লাস কে, আর আমরা প্লাস কে নিলাম, প্লাস কে ক্যাপ, অর বাদ অয় বাদ, এই যে সারি বাদ, এই যে কলাম বাদ, শুধু আছে 2 দুগুণে 4, এই যে এটার ক্ষেত্রেও সেম এইভাবে যাবে, মাইনাস এইভাবে যাবে, 2 দুগুণে 4, এখানে 4 গেল, মাইনাস 3 1 কে 3, এই যে আমাদের চলে আসছে। এইভাবে আমরা করব। তো আমি যদি এখন ক্যালকুলেশন করি, -6 -8, তাই না, -14, তাহলে -14i, আর এখানে -4 -4 -8, মাইনাস মাইনাসে +8 জে, আর এখানে 1k, এই যে আমাদের নতুন ভেক্টর বের হয়ে গেছে। এইটা হচ্ছে এ ক্রস বি এর নতুন ভেক্টর। দেখো আমরা বলছিলাম কিন্তু যে নতুন ভেক্টর তৈরি হবে, মান আসবে না, নতুন ভেক্টর তৈরি হবে। তার মানে হচ্ছে এ থেকে বি এর দিকে যাচ্ছি, মানে হচ্ছে এই বরাবর, মানে এ বি এর ওই দিক বরাবর এই ভেক্টরটা তৈরি হবে। তুমি যদি উল্টা করো, যদি বি থেকে এর দিকে যাও, সেম মান আসবে, শুধু সামনের চিহ্নগুলো সবগুলোর পরিবর্তন হয়ে যাবে। এর কারণ কি, কারণ সে লম্ব ভেক্টর একজন আরেকজনের বিপরীতে। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে এ ক্রস বি আসলে বি ক্রস এর সমানই, এ ক্রস বি বি ক্রস এর সমান, তবে উল্টা, তাই সামনে একটা মাইনাস। এই যেটা এমসিকিউতে আসে, এ ক্রস বি বি ক্রস এর সমান কিন্তু উল্টা, তাই সামনে একটা মাইনাস দিছি ছোট করে, ঠিক আছে, এই যে ছোট একটা মাইনাস, মাইনাস দিয়ে দিছি। এই হচ্ছে আমাদের ক্রস গুণন। ক্রস গুণনের ক্ষেত্রেও আবার একটা ব্যাপার আছে, দেখি। ক্রস গুণনের ক্ষেত্রে যে আমরা জানি, এই যে আই, এটা এক্স, এইটা ওয়াই, আর এটা জেড, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স এর অক্ষর ক্ষেত্রে আমরা জানি আই ক্যাপ, ওর ক্ষেত্রে জে ক্যাপ, আর ওর ক্ষেত্রে কে ক্যাপ। ওদের গুণনের ক্ষেত্রে কি হবে, এইটা একটা টিপিক্যাল সুন্দর জিনিস। দেখো আমি যদি আই থেকে জে এর দিকে যাই, ঠিক আছে, আই থেকে যদি জে এর দিকে যাই, দেখো যদি আমি বোতলের মুখ ভাবি, এইটাকে আই থেকে জে এর দিকে যাচ্ছি, এইরকম করলে বোতলের মুখ কিন্তু সামনের দিকে চলে আসবে, মানে উপর দিকে উঠবে। আই থেকে জে এর দিকে গেলে এই যে কে বরাবর আসবে। তাহলে আমি এখানে লিখতে পারি, আই থেকে আমি যদি জে এর সাথে ডট ক্রস গুণ দিই, দেখো আই থেকে জে, তাহলে আমি অ্যান্সার পাবো কে। আই থেকে জে এর দিকে গেলে অ্যান্সার পাবো কে। সেম কে থেকে যদি আমি আই এর দিকে যাই, আচ্ছা আমি এইভাবে করি, আই থেকে জে তে গেছি, এবার জে থেকে কে তে আসবো। তো জে থেকে যদি আমি কে এর দিকে আসি, জে থেকে কে এর দিকে আসলে অ্যান্সার পাবো আই। আবার সেম কে
কে থেকে আই এর দিকে গেলে অ্যান্সার পাবো আমি জে, কারণ এরা একজন আরেকজনের লম্ব দিকে, তাই এইটা হচ্ছে এমসিকিউ এর জন্য। এখন যদি আমি উল্টা করে দিই, এইখানে যে কোনো জিনিস যদি আমি উল্টা করি তাহলে মান উল্টা হয়ে যাবে। যেমন প্রথমটা যদি দিয়ে আমি ধরি, শুধু প্রথমটা, বাকিগুলো করতে হবে না, প্রথমটা আই থেকে জে এর দিকে গেছি তাই আমি কে পাইছি। উল্টা যদি করি, আমি যদি জে থেকে আই এর দিকে যাই তাহলে কি পাবো, সেম মান আসবে, উল্টা আসবে। আই থেকে জে এর দিকে কে পাইছি, তাই জে থেকে আই এর দিকেও আমি কেই পাবো, জাস্ট উল্টা আসবে, মানে মাইনাস কে আসবে, কারণ ওই যে বোতলের মুখের মতো, তাই না? তো একটা পারলেই হইলো। তো এইরকম থাকলে অ্যান্সার এমন আমরা এইভাবে বুঝবো, আই থেকে জে তাইলে কে, জে থেকে কে তাইলে আই, কে থেকে আই তাইলে জে, এইভাবে ঘুরতে থাকবে। আর যে কোনো মান যদি উলট পালট হয় তাইলেই বুঝবো যেই মান আসবে সেইটাই আসবে, শুধু সামনে একটা মাইনাস হবে। ঠিক আছে, এইভাবে এইটা আসবে। আচ্ছা, এখন কিছু জায়গায় বলে যে প্রশ্নটা কিভাবে করে, একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা ক্যাচ করতে সবার সমস্যা হয়, বাট প্রশ্ন অনেক সহজ। প্রশ্নতে বলে যে এ ভেক্টর ও বি ভেক্টরের লম্ব দিকে, এ ভেক্টর ও বি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো, লম্ব দিকের একক ভেক্টর নির্ণয় করো। ঠিক আছে, তো তোমাদের সবসময় এ ভেক্টর আর বি ভেক্টরের মান দেওয়া থাকবে। হুম, সবসময় এ ভেক্টর আর বি ভেক্টরের মান দেওয়া থাকবে। তো আহ একক ভেক্টর কিভাবে নির্ণয় করব? এ ভেক্টর আর বি ভেক্টরের লম্ব দিকের একক ভেক্টরটা কে, কোথায় থেকে পাই আমরা? ক্রস গুণনে পাই না? ক্রস গুণনই তো এ ভেক্টর আর বি ভেক্টরের লম্ব দিকে একটা ভেক্টর তৈরি করে নাকি? তাহলে আমরা বুঝে ফেললাম যে এ ভেক্টর আর বি ভেক্টরকে যদি আমি ক্রস গুণন করি তাহলেই আমি যে নতুন ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে লম্ব দিকের ভেক্টর। এ আর বি কে যদি আমি ক্রস গুণন করি তাইলে আমি লম্ব দিকে একটা ভেক্টর পাবো, এটা আমি বুঝতে পারছি। কিন্তু লম্ব দিকের ভেক্টর পাইছি, একক ভেক্টর কিভাবে নির্ণয় করব লম্ব দিকে? এখন লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করবা। লম্ব দিকে একক ভেক্টর কোনটা হবে তাহলে? আমি কি শিখাইছিলাম, এই যে এখানে দেওয়া আছে, এই যে লম্ব দিকে একক ভেক্টর, এই যে এটা ছিল না, দেখো এই যে এটা ছিল লম্ব দিকে একক ভেক্টরের সূত্র, এই যে এটা ছিল একক ভেক্টরের, যে কোনো এর একক ভেক্টরের যে সূত্রটা সেটা কি ছিল, নিচে তার মান যাবে আর উপরে তার কি যাবে, ভেক্টর যাবে। তাহলে সেম একটু আগে আমরা যা শিখছি, লম্ব দিকের একক ভেক্টর মানে কি, নিচে যাবে তার মান, কার মান, এই যে এই ভেক্টরের মান। তাহলে যেই নতুন ভেক্টরটা আমরা বের করছি ওই নতুন ভেক্টরের মানটা নিচে দিয়ে দিলেই হবে। এই যে এটারে মান বুঝায়, আমি বলছিলাম না মডুলাস দ্বারা মান বুঝায়, এই যে এইটাকে মান বুঝায়, ঠিক আছে। আর উপরে যাবে ওই ভেক্টরটা, তাহলে এ ক্রস বি, এইটা। এখন আমরা যে একটু আগে একটা ম্যাথ করছি, ঠিক আছে, ওইটার যদি আমি বের করতেছি, যেরকম এই যে এইটা, আমাকে সেম প্রশ্ন জিজ্ঞেস করলো যে এ আর বি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। আমরা কি পাইছি, নতুন যে ভেক্টরটা সেটা কত পাইছি, এটা পাইছি না? তো এইটা মান বসাই দিলেই হবে। দেখো এই ভেক্টরে যদি আমি একক ভেক্টর নির্ণয় করি, লম্ব দিকে একক ভেক্টর যদি আমি নির্ণয় করতে চাই, লম্ব দিকে একক ভেক্টর কি হবে, ওই ভেক্টরটার যাবে উপরে -14 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ প্লাস কে ক্যাপ,
আর নিচে তার মান যাবে, এর মান কত? 14 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট। আর একক ভেক্টর দুই দিকে তো দুইটা থাকে নাকি? একটা যদি আমি এ থেকে বি এ যাই তাহলে এই দিকে একটা পাবো, বি থেকে এতে গেলে ভিতর দিকে একটা পাবো, তাহলে এই জায়গায় আমাকে প্লাস মাইনাস দিতে হবে। এটাই হচ্ছে তার একক ভেক্টর, এই যে বের করে ফেলছি। তাহলে এর ক্ষেত্রে আমরা কি বুঝে গেলাম? একক ভেক্টরে কি হবে? জাস্ট সামনে একটা প্লাস মাইনাস হবে। যে কোনো লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে গেলে ভয়ের কিছু নেই, তার ক্রস গুণন বের করবা, যেই মান বের হবে তার মান লিখবা, তাইলেই তোমার একক ভেক্টর বের হয়ে যাবে। ঠিক আছে, পরেরটাতে যাই আমরা। ক্ষেত্রফল অনেক ইম্পর্ট্যান্ট একটা, ক্ষেত্রফল থেকে মাঝে মাঝে আসে, বাট ক্ষেত্রফল কঠিন কিছু না, কয়েকটা জিনিস আমি বুঝিয়ে দিই তাইলেই হবে। 1 নাম্বার, যদি তোমাকে ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে, ঠিক আছে, ত্রিভুজের সন্নিহিত বাহু, ধরো ত্রিভুজের সন্নিহিত বাহু দেওয়া আছে, এর মানে কি? এই যে একটা ত্রিভুজ, এই যে একটা বাহু হচ্ছে এ ভেক্টর ধরছে আর একটা বাহুকে বি ভেক্টর ধরছে, এই যে দুইটা সন্নিহিত বাহু, ঠিক আছে, ত্রিভুজের যদি দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে, ঠিক আছে, সন্নিহিত বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে? হাফ ওই সন্নিহিত বাহুর ক্রস গুণন তার মান। তাহলে দেখো, যেই দুইটা বাহু দেওয়া থাকবে তার মান বের, তার ক্রস গুণন করবা, করে ক্রস গুণনের যে ভেক্টরটা বের হবে তার মান, এই জন্যই মডুলাস দিছি, মান বের হবে তারে হাফ দিয়ে গুণ, তাহলেই পেয়ে যাবে। 2, চতুর্ভুজের বা সামান্তরিকের যেটাই বলে, চতুর্ভুজের সামান্তরিক লিখি, আচ্ছা, সামান্তরিকের যদি দুটি কর্ণ দেওয়া থাকে, যেমন একটা সামান্তরিক যদি আমি মনে করি, এই যে একটা কর্ণ এই বরাবর, এই কর্ণকে ধরলাম এ, আর একটা কর্ণ এই বরাবর, এটাকে আমি ধরলাম বি। এই যে সামান্তরিকের দুটি কর্ণ, ঠিক আছে, একটা এ একটা বি, তখন ক্ষেত্রফল কি হবে? একই জিনিস, হাফ হাফ তার সাথে এ ক্রস বি, মানে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের কর্ণের ক্ষেত্রফল সেম সেম ভাবে আসবে। ত্রিভুজের দুইটি বাহু থাকবে, সামান্তরিকের দুইটি কর্ণ দেওয়া থাকবে। আর 3, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু থাকে, যেমন এই যে এই সামান্তরিক, এই যে এ, আর এই যে এইটা বি, দেখো সামান্তরিকের যদি দুইটি সন্নিহিত বাহুর ভেক্টরের মান দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল হবে জাস্ট এ বি এর ক্রস গুণনের মান বের করলেই হবে, এ বি এর ক্রস গুণনের মান বের করবো তাহলেই হবে। এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, সবগুলো সেমই, সহজ জিনিস। এর পরেরটাতে, আচ্ছা, লাস্ট বাট নট লিস্ট, আমরা এখন এই যে এখান থেকে ভেক্টরের সবকিছুই পারা যায়, এই জায়গায় এসে অনেকে বলে যে আর পারছি না, হ্যাঁ, এই ডিফারেন্সিয়েশনের ব্যাপার স্যাপার আছে, তো তাই অনেকে এই জায়গায় ভয় পায়, কিন্তু এটা কিন্তু অনেক সহজ একটা জিনিস, এবং যদিও পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট না, এমসিকিউ তে আসতে পারে, আর পরীক্ষায় তেমন একটা আসে না, বাট আমাদের শিখতে তো সমস্যা নেই। আমরা কয়েকটা জিনিস শিখবো, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল। এইগুলা কি? গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল জিনিসগুলা কি? প্রথমে আমরা শিখবো গ্রেডিয়েন্ট নিয়ে, ঠিক আছে, গ্রেডিয়েন্ট আসলে কি? তো আমরা 1 নম্বরে শিখছি গ্রেডিয়েন্ট।
আচ্ছা, গ্রেডিয়েন্ট হচ্ছে আহ, একটা স্কেলার মান। গ্রেডিয়েন্ট একটা স্কেলার মান, ঠিক আছে? এটা একটা স্কেলার মান। ধরো আমি ফাই ধরলাম এক্স ওয়াই জেড, এটা একটা স্কেলার মান গ্রেডিয়েন্ট। এখন গ্রেডিয়েন্ট কি করে? আচ্ছা, গ্রেডিয়েন্ট জানার আগে একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আচ্ছা, আমাদের এই জিনিসটার ব্যাপারে একটু পড়াশোনা করতে হবে। দেখো, কার্তেশীয় স্থানাঙ্ক সিস্টেমে ভেক্টর ব্যবকলনীয় অপারেটর হচ্ছে এইটা। এটা একটা অপারেটর। অপারেটর মানে যে অপারেট করে, মানে কাজ করে। অপারেটরের মধ্যেই আমরা ভেক্টরকে বসাবো এবং সে ভেক্টরকে চেঞ্জ করে দিবে, এইটাই হচ্ছে অপারেটর। ঠিক আছে? এই অপারেটর কি? আয়োটা আয়োটা এক্স বা ডেল ডেল এক্স, যে যেটা বলে সমস্যা নেই। এটা একের মতো চেহারা, ঠিক আছে? ডি, এই যে ডি ডি এক্স এইভাবে লেখে না, ওইটারে আয়োটা আয়োটা এক্স এইভাবে লেখে। একের মতো চেহারা, তাই কোনো সমস্যা নেই, একই রকম। তো আয়োটা আয়োটা এক্স আই, এক্স এর সাথে আই, ওয়াই এর সাথে জে, আর জেড এর সাথে কে, এইটা হচ্ছে একটা অপারেটর, এটা মনে রাখতে হবে। তো গ্রেডিয়েন্ট আসলে কি? গ্রেডিয়েন্ট হচ্ছে এটা একটা স্থানের নির্দিষ্ট অঞ্চলে। আচ্ছা, গ্রেডিয়েন্ট হচ্ছে যে এমন একটা অবস্থা যেখানে ভেক্টরের প্রতিটা মান ব্যবকলনযোগ্য। মানে গ্রেডিয়েন্টের সব মান ব্যবকলনযোগ্য হবে, এবং গ্রেডিয়েন্ট কিন্তু একটা স্কেলার রাশি। গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে এই এই ফাইয়ের সাথে এই অপারেটরকে সে গুণ করে দেয়। ধরো এইটা হচ্ছে একটা স্কেলার রাশি, এটা হলো স্কেলার রাশি। স্কেলার, তার শুধু মান আছে, কোনো দিক নাই। তখন কি করে? এই অপারেটর গ্রেডিয়েন্টের সাথে যুক্ত হয়। এটা গ্রেডিয়েন্টের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে কি করে? সবাইকে এই গ্রেডিয়েন্ট দ্বারা অপারেট করে দেয়। তাহলে তার চেহারা দেখতে কেমন হয়? তাতে কি হয়? নতুন একটা ভেক্টর তৈরি করে। তাহলে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে স্কেলার থেকে, এটা এমসিকিউ এর জন্য, স্কেলার হতে ভেক্টরে রূপান্তর। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট জিনিসটা কি? যে আমি একটা স্কেলার রাশি আছে, স্কেলার রাশিকে আমি কিসে পরিণত করব? ভেক্টরে নিয়ে যাব। যখন স্কেলারকে আমি ভেক্টরে নিয়ে যাব, তখন আমি জাস্ট ওই যে ব্যবকলনীয় যে অপারেটর আছে তার সাথে গুণ করে দিব, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা,
তাইলেই হবে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের আর কোনো কাজ নেই, এটাই। তো গ্রেডিয়েন্টকে এইভাবে লেখা হয়, এটাকে বলা হয় গ্রেড। ঠিক আছে, গ্রেড, গ্রেডিয়েন্ট এত। গ্রেডিয়েন্ট এত এইভাবে লেখা হয়। এইটা বা এইটা একই জিনিস, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আমাদের এমসিকিউ এর জন্য আসবে, তেমন একটা এটা অঙ্ক আসে না। তারপর এখন আমরা শিখব ডাইভারজেন্স জিনিসটা কি। গ্রেডিয়েন্টটা আমরা বুঝতে পারছি। হুম, এখন ডাইভারজেন্স আমরা শিখবো। ডাইভারজেন্স আসলে কি, এখন ডাইভারজেন্সের ব্যাপারে আমরা যাই। ডাইভারজেন্স আসলে কি, আমরা যে একটু আগে একটা ভেক্টর অপারেটর পাইছি, ধরো ডাইভারজেন্স 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 হচ্ছে, ধরো একটা ভেক্টর অপারেটর আছে, এবারে ভেক্টর কিন্তু কি, এটা স্কেলার না, ভেক্টর। এই জন্য ভি এর উপর একটা দাগ দিছি, এবং তার মান হচ্ছে এক্স ওয়াই জেড। এইটা একটা ভেক্টর রাশি। এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক আছে, আমাদের কাছে ভেক্টর অপারেটর আছে, ভেক্টর রাশি পেয়ে গেছি আমরা। এখন এই যে ভেক্টরে আমি কি করব, ওই যে ব্যবকলনীয় যে অপারেটর, এর সাথে এটা গুণ করে দিব, ডট গুণ করে দিব। তাহলে ভেক্টরকে আমি এটা লিখতে পারি ডাইভারজেন্স, ডাইভারজেন্স ভি, এটাকে এইভাবে লেখা যায়। তো একটু আগে আমরা শিখছি যে ব্যবকলনীয় অপারেটর জানি কি, ওইটা আমরা লিখি এই জায়গায়, আয়োটা, আয়োটা এক্স আই, আয়োটা, আয়োটা ওয়াই জে, আয়োটা, আয়োটা জেড কে, এর সাথে ডট গুণন হবে ভি, এই যে এইটা। তো এরে আমি এইভাবে লিখতে পারি না, এক্স আই ওয়াই জে জেড কে, একই তো। এর সাথে আর ডট গুণন হবে, ডট গুণনের সূত্র আমরা কি শিখছি, প্রথমটার সাথে আয়েরটার সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, এটি তো ডট গুণন। তো আয়ের সাথে আই গেলে ওয়ান হয়, এটা আমরা শিখছি। আর এই জায়গায় হবে এক্স, তাইলে এর চেহারা হবে এমন। আচ্ছা, ভি অফ এক্স ধরি, ভি অফ এক্স, এটারে তাহলে ইয়া হবে। তো আমি এভাবে লিখবো, ভি অফ এক্স আই, ভি অফ ওয়াই জে, ভি অফ জেড কে, মানে ভি এর আই জে কে এর মান। তো কি হবে, আই আর আই গুণ করলে চলে যাবে, ভি অফ এক্স থাকবে শুধু। তাইলে এখানে হবে আয়োটা ভি অফ এক্স, আয়োটা এক্স প্লাস আয়োটা ভি অফ ওয়াই, আয়োটা ওয়াই, এই যে দেখো এইরকম একটা মান বের হবে। দেখো এখানে কিন্তু আই জে কে নাই, তাইলে এখানে আমি নতুন একটা মান পাইলাম। তাহলে ডাইভারজেন্স আসলে কোনো ভেক্টরকে স্কেলারে নিয়ে যাওয়ার পদ্ধতি। একটু আগে যে আমরা শিখছি গ্রেডিয়েন্ট কি করে, গ্রেডিয়েন্ট স্কেলার হতে ভেক্টরে রূপান্তর। তারপর তাইলে ডাইভারজেন্স কি করে, ভেক্টর হতে স্কেলারে রূপান্তর। ভেক্টর মানকে আমরা স্কেলারে নিয়ে যাব, এইটাই হচ্ছে ডাইভারজেন্স। ঠিক আছে, ভেক্টরকে আমরা স্কেলারে নিয়ে যাব, এটাই হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্সের কিছু ব্যাপার আছে, সেটা আমরা একটু দেখি। ডাইভারজেন্সে ধরো এটা হচ্ছে একটা বাক্স, এটা হচ্ছে একটা বাক্স, এই বাক্সের ক্ষেত্রফল হচ্ছে এ, এই দিক দিয়ে বাতাস যাচ্ছে ভি ওয়ান আয়তনের বাতাস, আর বের হচ্ছে ভি টু আয়তনের বাতাস। ভি ওয়ান আয়তনের বাতাস যাচ্ছে, ভি টু আয়তনের বাতাস বের হচ্ছে। হুম, ভি ওয়ান আয়তনের বাতাস যাচ্ছে, আর ভি টু আয়তনের বাতাস আমাদের বের হচ্ছে। তাহলে কি হবে, স্বাভাবিকভাবে বোঝা যায় না, যদি ভি ওয়ান ভি টু এর চেয়ে বড় হয়, এর মানে কি,
দেখো V1 এ অনেক বাতাস যাচ্ছিল, V2 তে বাতাস কমে গেছে, তার মানে বুঝা গেল অনেক বাতাস এটার ভিতরে আছে, তার মানে বাতাসের ঘনত্ব বেড়ে যাবে। এখানে বাতাসের একটা কি তৈরি হবে, ঘনত্ব তৈরি হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এক, যদি ডাইভারজেন্স পজিটিভ হয়, মানে ডাইভারজেন্স যদি পজিটিভ হয়, মানে ডাইভারজেন্সের আমরা যে মানটা বের করবো এই যে এই জায়গার যে মানটা বের হবে সেটা যদি প্লাসে বের হয়, তাহলে বুঝতে হবে যে আয়তন বাড়তেছে। প্লাসে বের হইছে তাহলে আয়তন বেড়ে যাচ্ছে। আয়তন বাড়বে, একটা জিনিসের আয়তন বাড়লে অবশ্যই তার ঘনত্ব কি হয়ে যাবে, কমে যাবে, তাই না? তো আয়তন বাড়বে বা ঘনত্ব কমে যাবে। যদি আমি এই ডাইভারজেন্সের ওই মানটা যদি নেগেটিভ আসে, তাহলে উল্টা হবে, আয়তন কমে যাবে, নেগেটিভ আসছে, আর ঘনত্ব বেড়ে যাবে। আয়তন কমে গেছে তখন ঘনত্ব বেড়ে যাবে। আর 3 নাম্বার যেটা আমাদের পরীক্ষায় আসবে, যে ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে কি হবে। তার মানে বোঝা গেল যতটুকু বাতাস যাচ্ছিল ততটুকুই বের হয়ে যাচ্ছে, মানে কোনো বাতাস থাকতেছে না, আয়তন বাড়তেছে না কমতেছেও না। তখন এইটাকে বলা হবে সলিনয়েডাল। প্রশ্ন আসে যে এই ভেক্টরটা এইটার সলিনয়েডাল কিনা, তখন তুমি পুরো ভেক্টরের মান নির্ণয় করবা, মান নির্ণয় করে দেখবা যে এইটার মান 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে বুঝবো যে ওই সলিনয়েডাল, আর 0 না আসে তাহলে সলিনয়েডাল নয়। এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স, ঠিক আছে। লাস্ট কার্ল, এর পরে যে আছে সে হচ্ছে কার্ল। কার্ল, কার্ল কি, এটা হচ্ছে যে এই যে একটা ভেক্টর আছে, মাত্র বললাম যে ধরো আমি একটা ভেক্টর নিলাম, ভেক্টর হচ্ছে এক্স ওয়াই জেড, একটা ভেক্টর, তার সাথে যদি আমি এই ব্যবকলনীয় অপারেটরকে ক্রস গুণন করি, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে কার্ল। সেটাই কার্ল, ক্রস গুণন করতে হবে। ক্রস গুণন কিভাবে করব আমি, এই যে শিখাইছি, এরকম ভেক্টরের মতো ইয়া যাবে, এখানে যাবে আই, এখানে যাবে জে, এখানে যাবে কে, তাই কি না? আর এই জায়গায় ইয়ে আসবে। তো এটা আমি আরেকবার লিখি যে কোনটা কেমন দেখতে। সে হচ্ছে আয়োটা, আয়োটা এক্স আই, আয়োটা আয়োটা ওয়াই জে, আরেকজন আয়োটা আয়োটা জেড কে, ঠিক আছে। আর ভি কে, ভি ভেক্টরটাকে, ভি ভেক্টর হচ্ছে ভি অফ এক্স আই, ভি অফ ওয়াই জে, ভি অফ জেড কে। এই যে আমি ভি অফ এক্স, ভি অফ ওয়াই, ভি অফ জেড যে বসাচ্ছি, এগুলোতে জায়গায় কিন্তু মান দেওয়া থাকবে 3। আচ্ছা, আমি যে এই যে ভি অফ এক্স, ভি অফ ওয়াই, ভি অফ জেড বসাচ্ছি, এগুলো জায়গায় কিন্তু মান দেওয়া থাকবে 3 4 5 6 7 এরকম মান দেওয়া থাকবে, ঠিক আছে। তো সমস্যা নেই। আচ্ছা, তো উপরে এটা বসাবো, তারপরে কি এই যে অপারেটর আছে, তাই অপারেটরের আয়ের সাথে যে আছে, জেড এর সাথে, জে এর সাথে যে আছে, কে এর সাথে যে আছে তাকে বসাবো। আয়ের সাথে আছে আয়োটা আয়োটা এক্স, জে এর সাথে আছে আয়োটা আয়োটা ওয়াই, আর কে এর সাথে আছে আয়োটা আয়োটা জেড। আর ভি, ভি এর ক্ষেত্রে কি আছে, ভি অফ এক্স আছে, ভি অফ ওয়াই আছে, আর ভি অফ জেড আছে। এখন আমরা যে ওই যে একটু আগে ক্রস গুণনে যেটা শিখছি ওইভাবে আমরা নির্ণয় করব, ঠিক আছে। কিভাবে ক্রস গুণন, একটু আগে যে আমরা ক্রস গুণনে যেটা শিখছি সেইভাবে আমরা নির্ণয় করব। কিভাবে করব, একটা অঙ্ক করলে আমরা ভালো করে বুঝতে পারবো। যাই, মানে আমরা জাস্ট বুঝলাম যে কার্ল আসলে জিনিসটা কি এবং কার্ল কিভাবে কাজ করে। এটার ক্ষেত্রে কার্ল ঘূর্ণনশীলতা বুঝায়।
কার্ল আসলে ঘূর্ণনশীলতা বুঝায়, মানে কে কতটুকু ঘোরে, ভেক্টররা কে কতটুকু ঘোরে এটা বুঝায়। ঘূর্ণিঝড় ঘুরবে কিনা এরকম অনেক প্রশ্ন আছে, ঠিক আছে, যখন প্র্যাকটিস করব তখন আমরা বুঝবো যে ঘূর্ণিঝড় ঘোরে কিনা, তারপর কতটুকু ঘুরবে, ওইটা এই কার্ল দ্বারা বোঝানো যায়। তো ঘূর্ণনশীলতা বুঝায় কার্ল। যদি কার্লের মান আসে তাইলে বুঝবে সে ঘুরবে, ঠিক আছে, ভেক্টরটা ঘুরবে। আর যদি মান না আসে তাইলে বুঝবো যদি কার্ল 0 আসে তাহলে আমরা ধরে নিব যে সেটা অঘূর্ণনশীল, মানে ঘুরবে না। যদি 0 আসে তাহলে আমরা বুঝে নিব সে অঘূর্ণনশীল। তো আমরা একটা ম্যাথ দেখি যে বি এর মান কত হলে ভি এই ভেক্টরটা সলিনয়েডাল হবে। দেখছো, সলিনয়েডাল। তো আমি যদি সলিনয়েডাল জানি কখন হয়, এই যে ডাইভারজেন্স যখন 0 হয়, তাই না? ডাইভারজেন্স আমরা শিখছি না যে ডাইভারজেন্স যখন 0 হবে তখন সেটা সলিনয়েডাল হবে। আর ডাইভারজেন্স মানে কি, যে ওই যে অপারেটরের সাথে ওই ভেক্টরের ডট গুণন, তাই না? তো ওইটাই এখন আমরা করব, ওইটাই করব। তো কি বললাম, সলিনয়েডাল মানে ওই অপারেটরের সাথে এই যে এই ভেক্টরের ডট গুণন করব। তাহলে এখানে যদি আমি ওর ডট গুণন করি, ওই যে অপারেটর তার সাথে ওর ডট গুণন, অপারেটরটা জানি কি, আয়োটা, আয়োটা এক্স, আই, আয়োটা, আয়োটা ওয়াই, জে, আয়োটা, আয়োটা জেড, কে, এর সাথে তার ডট গুণন হবে, এই পুরাটার ডট গুণন হবে। তো এই পুরাটা লিখি আবার, এক্স প্লাস 3y আই by দেখো এর সাথে ওরা আমি ডট গুণন দিছি, ঠিক আছে। এরপর আমরা কি দেখছিলাম, যে ডট গুণনে কি করব, শুধু এইটার সাথে ওই যে এক্স, এক্স এর ওইটা ডিফারেন্সিয়েট করব, তাই না? এইটা আমরা এখন দেখি। তাহলে আই এর সাথে এই যে আই, এই যে আই এর সাথে এই যে আই, এটা কিন্তু বাদ যাবে, এই আই এর সাথে এই আই বাদ যাবে, ঠিক আছে। আর এই যে এইটার সাথে এই পুরাটা ডিফারেন্সিয়েট হবে, এইটার সাথে এই পুরাটা ডিফারেন্সিয়েট হবে, যে এর সাথে যে বাদ যাবে, এটার সাথে এই যে এই পুরাটা ডিফারেন্সিয়েট হবে, কে এর সাথে কে বাদ যাবে, এই যে এইটার সাথে এই পুরোটা ডিফারেন্সিয়েট হবে। মানে যার সাথে যে তার সাথে তারে ডিফারেন্সিয়েট করে দিলেই হবে, ঠিক আছে। ঠিক আছে, আমরা করি এখন। ওর সাথে যদি অরে দিই তাইলে এই জায়গায় আসবে আয়োটা, আয়োটা এক্স, ওর সাথে এই প্রথম জন যাবে নাকি, তাহলে এক্স প্লাস 3y যায়। দেখো এটাই কিন্তু করছি, এই যে আই এর সাথে শুধু আই কে লিখছি, এখন ওর সাথে ওয়াই, ওয়াই তার সাথে তারে যায়, তাহলে by মাইনাস জেড, সবার শেষে ওইটা আয়োটা, আয়োটা জেড তার সাথে শুধু তাকে যায়, এক্স মাইনাস 2z। আমরা শুধু ডিফারেন্সিয়েটে বসাইছি। এখন একটা জিনিস ডিফারেন্সিয়েট একটু তোমাকে বুঝিয়ে দেই, তো যারা ডিফারেন্সিয়েট করে যখন ডিফারেন্সিয়েট যারা করবেন তখন এটা আর কঠিন লাগবে না। তো শুরুর দিকে যারা ফ্রেশারের ক্ষেত্রে আমি একটু বুঝিয়ে দিচ্ছি ডিফারেন্সিয়েট আসলে জিনিসটা কি। যেমন আমি ডিডিএক্স বসাইছি, ঠিক আছে। ডিডিএক্স মানে একটা অপারেটর যে অপারেট করে একটা যন্ত্র, এর মধ্যে আমি এক্স টু দি পাওয়ার এন কে রাখছি। তাহলে আমি দেখো এক্স এর সাপেক্ষেই এক্স কে ডিফারেন্সিয়েট করতেছি, তখন কি হবে, এই এন এর পাওয়ারটা সামনে চলে আসবে আর তার পাওয়ার 1 কমে যাবে, ঠিক আছে। তাহলে যদি আমি এইভাবে ধরি যে এক্স কিউব, এক্স কিউবকে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে কি হবে, 3টা সামনে চলে আসবে, এই যে 3 সামনে চলে আসলো, আর পাওয়ার 1 কমে যাবে, 3-এর থেকে 1 কমে গেলে কত, 2, তাহলে এই যে এক্স স্কোয়ার হলো, এইভাবে আসবে, ঠিক আছে। এই যে একেবারে বেসিক ডিফারেন্সিয়েট।
সেম যদি আমি ওয়াই কে করি, ধরো ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করতেছি এক্স এর সাপেক্ষে, কার সাপেক্ষে? এক্স এর, তাহলে জিরো হবে, কারণ এক্স এর সাপেক্ষে আমি ওরা কিভাবে ডিফারেন্সিয়েট করব, জিরো হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি যদি ওয়াই এর সাপেক্ষেই ওরা ডিফারেন্সিয়েট করি, যদি আমি ওয়াই এর সাপেক্ষে ওরে ডিফারেন্সিয়েট করি, দেখো ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করতেছে, তখন কি হবে, এই টুটা সামনে চলে আসবে আর ওয়াই এর পাওয়ার এক কমে যাবে, তাহলে ওয়াই হয়ে গেল, এই যে এইভাবে আসবে, বুঝে আসছে? তো ওয়াই এর সাপেক্ষেই ওয়াই কে করতে হবে, এক্স এর সাপেক্ষে এক্স কে করতে হবে, তা না হলে হবে না। তো দেখি এটা এবার আমরা পারি কিনা। তো প্রথমে কি করব, এইটাকে একবার ওর সাথে ডিফারেন্সিয়েট করব, এইটাকে একবার ওর সাথে করব। তো প্রথমে এক্স কে করি, ভাবো এক্স এই জায়গায় আছে, আমরা একটু আগে কি শিখছি, এক্স কে যদি এক্স এর সাপেক্ষেই ডিফারেন্সিয়েট করা হয় তাহলে ওয়ান আসে, কারণ কি এই যে উপরের পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার এক কমে যাবে, ওয়ান আসে, ঠিক আছে। এই যে এইভাবে আসে, দেখো এক্স কে যদি আমি এক্স এর সাপেক্ষেই ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে তো একটা ওয়ান আছে, ওয়ানটা সামনে আসবে, আর এক্স এর পাওয়ার এক কমে যাবে, তাহলে জিরো, এক থেকে এক বাদ দিলে তো জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরোর মান তো ওয়ান, তাহলে অ্যান্সার আসে ওয়ান, এইভাবে আসছে। এখন প্রথম জনের সাথে করছি, এখন দ্বিতীয় জনের সাথে আমরা কি জানি বললাম, এক্স এর সাপেক্ষে কি ওয়াই কে যায়, যায় না, তাহলে ওর মান জিরো, ওয়াই এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করতে পারবো না, ওর মান জিরো হয়ে গেল। প্লাস আবার এবার ওয়াই এর সাপেক্ষে অরে করব, দেখো এর যদি করি বি ওয়াই কে যদি আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, বি ওয়াই কে যদি আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে বি তো কনস্ট্যান্ট, ওই বাহিরে বের হয়ে যাবে, ওর তো কোনো কাজ নাই, বাহিরে বের হয়ে যাবে। আর ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, এই যে এক সামনে আসবে আর ওয়াই এর পাওয়ার এক কমে যাবে, তাহলে বি ইন্টু ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার জিরোর মান ওয়ান, এই যে বি আসছে, তাহলে বি আসবে, তাহলে ওয়াই এর সাপেক্ষে বি ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে আমি ওয়াই বি পাবো, আর জেড কে ডিফারেন্সিয়েট করলে কত পাবো, জিরো পাবো, কারণ ওয়াই এর সাপেক্ষে জেড এর তো কোনো ডিফারেন্সিয়েট হয় না। এরপর জেড এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েট করলে কত পাবো, জিরো পাবো, মাইনাস, আর টু জেড কে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, দেখি টু জেড কে, ঠিক আছে, এই যে টু জেড কে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে কি হবে, এই টু এর তো কোনো কাজ নাই, সে বের হয়ে যাবে, আর জেড কে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ওই যে জেড টু দি পাওয়ার জিরো আসে, তাহলে টু ইন্টু ওয়ান, তাইলে টু আসে, তাহলে এই জায়গায় একটা টু আসবে, তাহলে এখানে ওয়ান প্লাস বি মাইনাস টু, তাহলে আসবে বি মাইনাস ওয়ান, এই যে এইটা তার ডাইভারজেন্স বের হয়েছে, ঠিক আছে, এই যে আমরা ডাইভারজেন্স বের করে ফেলছি। এখন প্রশ্ন কি বলছে, বি এর মান কত হলে এইটা সলিনয়েডাল হবে। আমরা কি জানি, সলিনয়েডাল জানি কখন হয়, সলিনয়েডাল কখন হয়, আচ্ছা তাহলে আমরা জানি সলিনয়েডাল হবে, কখন সলিনয়েডাল হয়, যখন কিনা ডাইভারজেন্স কি হয়, জিরো হয়, আর ওর ডাইভারজেন্স কত বের হয়েছে, বি মাইনাস ওয়ান, তাই আমরা লিখবো বি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তাহলে বি এর মান হইতে হবে ওয়ান, এই যে চলে আসছে, মানে বি এর মান যদি ওয়ান হয় তাইলেই আমরা এটার ইয়ার জিরো পাবো। এই যে, তো কখন আমরা সলিনয়েডাল পাবো, তখনই পাবো যখন এর ডাইভারজেন্স জিরো হবে, এই যে ডাইভারজেন্স জিরো, এর ডাইভারজেন্স জিরো বসাইছি, ডাইভারজেন্সের মান বি মাইনাস ওয়ান আসছে, বি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তাহলে বি এর মান আসে ওয়ান, এই যে বি এর মান ওয়ান আসলেই, যদি আমি বি এর মান ওয়ান বসাইতাম ওই জায়গায়, তাইলে এই ভেক্টরটা সম্পূর্ণটা কি আসতো, সলিনয়েডাল আসতো, ঠিক আছে। ওকে,
কার্ল বের করব, এটার সাথে এ ভেক্টরকে আমি ক্রস গুণন দিব। যখনই ক্রস গুণন দিব, এখানে আই, এখানে জে, আর এখানে কে, এই জায়গায় যাবে যেহেতু অপারেটরের আয়োটা আয়োটা এক্স, আয়োটা আয়োটা ওয়াই, বা ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড একই। আর নিচে যাবে এ ভেক্টরের মানগুলো। তো প্রথম ভেক্টরের মান এইটা, দ্বিতীয় এইটা, তৃতীয় এইটা, একটু বড় করে লেখা দরকার ছিল। এই যে বোঝার সুবিধার্থে আমরা এইভাবে নেই, দেখো। তাহলে আই জে কে এইভাবে বসাইছি, আয়োটা আয়োটা এক্স, আয়োটা ওয়াই, আয়োটা জেড বসাইছি। আর এখানে এই যে আয়ের মান এখানে বসাবো, জে এখানে, কে এখানে বসাবো। বসাই, এখানে বসবে এক্স প্লাস 2y প্লাস 4z, আর এটার নিচে বসবে 2x মাইনাস 3y মাইনাস জেড, আর ওইটার নিচে 4x মাইনাস ওয়াই প্লাস 2z। এই যে যার যার নিচে বসাইছি, একটু আগে তো এটাই শিখছিলাম নাকি, যার যার নিচে বসাইছি। এখন আমরা এর মান বের করব। কি ভেক্টরে আমরা শিখছি, ওয়াই হচ্ছে প্লাস, তাই না, আর ওয়াই কি মাইনাস, আর ওয়াই কি প্লাস, এটাই তো আমরা শিখছিলাম, প্লাস মাইনাস প্লাস। তো প্রথমে অরে নিব, প্লাস আই কে নিব, প্লাস আই কে নিব। তাহলে এই পুরাটা বাদ, এই পুরাটা বাদ, ওর সাথে ওয়াই গুণ। দেখো ডেল 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 ওয়াই এর সাথে গুণ যাচ্ছে কি এই পুরাটা, 4x মাইনাস ওয়াই প্লাস 2z মাইনাস, তাই না, এর সাথে ওয়াই গুণ, মাইনাস এর সাথে ওয়াই গুণ শিখছিলাম না, তাহলে মাইনাস, এবার এর সাথে ওয়াই, তাহলে ডেল ডেল জেড এর সাথে যাচ্ছে কি এই পুরাটা, 2x মাইনাস 3y মাইনাস জেড। এটা একটা করলাম শুধু আয়ের ক্ষেত্রে, এটা কিন্তু শুধুমাত্র আয়ের ক্ষেত্রে। এখন সেম জে এর ক্ষেত্রে একবার করব, কে এর ক্ষেত্রে একবার করব। আমি যদি জে এর ক্ষেত্রে ধরি, তাহলে জে এর ক্ষেত্রে যদি ধরি তাহলে মাইনাস জে হবে, মাইনাস জে হবে, ঠিক আছে। তো মাইনাস জে যদি ধরি, তাহলে এইটা বাদ, এইটা বাদ, ওর সাথে ওয়াই, ডেল ডেল এক্স, দেখো এই যে ওর সাথে ওয়াই, এই ওয়াই বাদ চলে গেছে, ওয়াই বাদ চলে গেছে, তাই না। তাহলে এখন এর সাথে ওয়াই থাকলো, তাহলে ডেল ডেল এক্স এর সাথে এই পুরাটা 4x মাইনাস ওয়াই প্লাস 2z, সেকেন্ড ব্র্যাকেটই, মাইনাস ওর সাথে হয়ে গেল, মাইনাস ওর সাথে হয়, এই যে এরা দুইজন, ডেল জেড এক্স প্লাস 2y প্লাস 4z। এটা আমরা জে এর ক্ষেত্রে করলাম। এখন আমরা যাব কে তে, প্লাস কে, প্লাস কে ওয়াই বাদ, ওয়াই বাদ, তাহলে ওর সাথে ওয়াই, ডেল ডেল এক্স, আচ্ছা ওয়াই বাদ, ওয়াই বাদ, ডেল ডেল 2x মাইনাস 3y মাইনাস জেড, 2x মাইনাস 3y মাইনাস জেড, মাইনাস, তাহলে ওর সাথে ওয়াই, ডেল ডেল ওয়াই এক্স প্লাস 2y প্লাস 4z, এক্স প্লাস 2y প্লাস 4z
এই যে এইটা একটু ব্যাপার থাকে, তো সাবধানে বসাইতে হয়, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু ছোট করে নিয়ে আসলাম এই পাশে, যাতে এই পাশে লিখতে পারি দেখে দেখে। তো যা করছি ওইটাই এখানে উঠাইছি, ঠিক আছে, এইটা বাদ দিয়ে দিয়ে এই যে পুরাটা উঠাইছি। এখন আমরা যা শিখছি সেই অনুযায়ী এখানে করব। তো প্রথমটার ক্ষেত্রে যদি আমি ধরি, এখানে দেওয়া আছে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো প্রথমে আছে 4x মাইনাস ওয়াই প্লাস 2z। 4x আর 2z তো বাদ যাবে, কারণ y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে তো x আর z এর কোনো কাজ নেই, শুধু y এর কাজ আছে। তাহলে মাইনাস ওয়াই কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে, দেখো একটু আগে শিখেছি মাইনাস ওয়ানকে যদি আমি ddx করি তাহলে মাইনাসের কোনো কাজ নাই, সে বাহিরে বের হয়ে যাবে, আর y কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, তাহলে মাইনাস 1 আসে। তাহলে ওই জায়গায় হবে মাইনাস 1, মাইনাস 1, ঠিক আছে, এই যে মাইনাস 1 আসে। আর এখানে আসে মাইনাস, দেখো জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছে, তাহলে তো এদের কোনো কাজ নাই, এটা তো চলে যাবে, তাহলে মাইনাস জেড কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1 আসে, এই যে মাইনাস 1 আসছে, এই পুরাটার আই, ঠিক আছে, পুরাটার আই আসছে। এর পরেরটা হচ্ছে মাইনাস জে, তাহলে মাইনাস, তাহলে জে তে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে শুধু 4x এর কাজ আছে, বাকির কাজ নেই, ওরা জিরো হয়ে যাবে। 4x কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে শুধু 4 আসে নাকি, কারণ এই যে 4x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে আমরা তো শিখছি, 4 এর কোনো কাজ নাই, সে বাহিরে বের হয়ে যাবে, আর x কে ডিফারেন্সিয়েট করলে আসে 1, তাহলে এই যে 4 আসে। x কে y কে শুধু x শুধু y কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে, তাহলে 4 আসছে। আর এই জায়গায় একটা মাইনাস আছে, মাইনাস জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, সবাই চলে যাবে, শুধু জেড আছে, তাহলে শুধু 4 হবে, এইটা জে। আর একজন আছে প্লাস কে, কে কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট যদি আমি করি তাহলে এখানে শুধু 2 আসবে, বাকি সবাই বাদ যাবে, তাই না, তাহলে 2। আর এখানে যদি ওয়াই এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করি তাহলে বাকি সবাই বাদ যাবে, শুধু 2 থাকবে, 2 কে। এই যে দেখো আমরা পেয়ে গেছি, ডিফারেন্সিয়েট করে আমরা পেয়ে গেছি কোনটা কত, ডিফারেন্সিয়েট তো একটু আগে বললামই, ওইটাই, আর কিছু না। এখন যদি এখানে আমি করি তাহলে এই জায়গায় আসে মাইনাস 1 প্লাস 1 আই, আর এই জায়গায় আসে 0 জে, মানে জিরোই তো, আর এই জায়গায় আসে 0 কে, মাইনাস 1 প্লাস 1 তাহলে জিরোই হইল, 0 প্লাস 0 প্লাস 0, তাহলে অ্যান্সার আসছে 0। আমরা জানি অঘূর্ণনশীলের ক্ষেত্রে কার্ল 0 আসে, তাহলে যেহেতু কার্ল 0, তাই অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল এইভাবে আসবে। তো এই হচ্ছে আমাদের ডাইভারজেন্স কার্ল। বেশিরভাগ যত ম্যাথ আছে আমাদের সবকিছু এইরকম টাইপের মধ্যেই হবে। কিছু জিনিস আছে যত প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তো প্র্যাকটিসের উপরে সব। বাট এই বেসিকটা, এই 10টা টাইপ আমরা যে শিখছি আজকে, এই 10টা টাইপ পড়ে যেতেই হবে, ঠিক আছে, এই 10টা টাইপের উপরেই যত ম্যাথ সবকিছু আসবে। যত প্র্যাকটিস করবেন এই 10 টাইপের মধ্যেই পড়বে, আরো অনেক প্র্যাকটিস আছে, প্র্যাকটিসের শেষ নেই, তবে এইগুলা ভালো করে আয়ত্ত করে নিতে হবে। এরপর আমরা আরো প্র্যাকটিস করাবো, আরো ক্লাস নিব, ওইগুলাতে আরো ভালোভাবে যত প্র্যাকটিস করব আমরা তত দেখবেন সব স্মুথলি সব চলে যাচ্ছে। ঠিক আছে, এতটুকুই। আমাদের ভেক্টরের পার্ট 1 পার্ট 2 শেষ হয়ে গেছে। 2টা পার্ট পড়লেই ধারণা করা যায় আপনার ভেক্টরের প্রায় 80, 85, 90%-এর আর কোনো সমস্যা থাকবে না। আর 10%, 15% যেই সমস্যা থাকবে সেটা প্র্যাকটিস করে করে আমাদের বুঝতে হবে যে কিভাবে আসে। ওই যে সমস্যাগুলো থাকবে সেটাও আসলে এইটারই কোনো না কোনো একটা শাখা, ঠিক আছে, ওইটা হয়তো কোনোভাবে কঠিন করে দিবে, একটু পেঁচাই দিবে, বাট এই সবই নতুন কিছু নেই। এইগুলো এই 10টা টাইপের মধ্যেই আপনাকে মনে রাখতে হবে যে কোন টাইপটা আমাকে কাজে লাগাইতে হবে। আমরা পরে প্র্যাকটিস করব, অন্য ক্লাস করব, তখন আমাদের সবকিছু জানা যাবে। ঠিক আছে, এতটুকুই আমাদের ভেক্টরের জার্নি। এরপর অন্য কোনো চ্যাপ্টারের সাথে দেখা হবে, অন্য কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।